হাসনাত আব্দুল্লাহর চাল বোঝেনি বসুন্ধরার মিডিয়া। এবার একে একে মুখোশ উন্মোচন হচ্ছে বসুন্ধরা গ্রুপের সকল মিডিয়ার। এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। দর্শক, কর্পোরেট ক্ষমতার অন্ধ অহংকার এবং মিডিয়া সাম্রাজ্যের দানবীয় দাপট দিয়ে কি রাষ্ট্রের সত্যকে চিরকাল ধামাচাপা দেওয়া সম্ভব? আজ এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে পুরো দেশ। একদিকে দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট জায়ান্ট বসুন্ধরা গ্রুপ, আর অন্যদিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সংসদে দাঁড়িয়ে এই তরুণ নেতা কেবল একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আর তাতেই যেন কেঁপে উঠেছে বসুন্ধরার পুরো মিডিয়া সাম্রাজ্য। কর্পোরেট ক্ষমতার সেই চিরচেনা রূপ, যেখানে কেউ আঙ্গুল তুললে তাকে মিডিয়ার তোপে ধ্বংস করে দেওয়া হয়। আর সেই পুরনো ফাঁদেই এবার নতুন করে পা দিল তারা। কিন্তু হাসনাত আব্দুল্লাহর পাতা ফাঁদে পা দিয়ে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো নিজেদের আসল মুখোশটাই যেন সমগ্র জাতির সামনে উন্মোচন করে দিল। আর তা হয়তো ঘুণাক্ষরে টের পায়নি সেই বিশাল সাম্রাজ্যের শীর্ষ নেতৃত্ব। 25 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলছে তখন। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাইক হাতে নিয়ে এমন কিছু উচ্চারণ করলেন যা বিগত এক দশকে কেউ প্রকাশ্যে বলার সাহস দেখায়নি। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই। আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র দিয়েছে। তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। তিনি সরাসরি আঙ্গুল তুললেন বসুন্ধরা গ্রুপের দিকে। প্রশ্ন তুললেন দুদককে করা তাদের মামলাগুলোর কোনো অগ্রগতি নেই কেন? সরকারি দলের সাথে কি তবে পর্দার আড়ালে কোনো আন্ডার টেবিল সমঝোতা চলছে? শুধু তাই নয়, তিনি অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রতারণার কথা তুলে ধরেছেন। তিনি স্পষ্ট জানান, কেউ বসুন্ধরা গ্রুপের অনিয়ম নিয়ে কথা বললেই তারা তাদের মালিকানাধীন বিশাল সংবাদ মাধ্যমগুলোকে লেলিয়ে দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং চরিত্র হনন শুরু করে। হাসনাতের এই বক্তব্য কি কেবল একটি রাজনৈতিক অভিযোগ ছিল? ঘটনা প্রবাহ বলছে এটি ছিল বসুন্ধরা গ্রুপের আসল রূপ প্রকাশের এক মোক্ষম চাল। এই বক্তব্যের ঠিক 4 দিনের মাথায় যা ঘটল তা যেন হাসনাত আব্দুল্লাহর অভিযোগকেই অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল। দ্য ডিসেন্ট নামের একটি স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের রিপোর্টে এমন এক ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে যা দেশের সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। দেখা গেছে হাসনাতের বক্তব্যের পর 28 জুন সকাল 7টা থেকে 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মাত্র এই কয়েক ঘন্টায় বসুন্ধরা গ্রুপের 5টি শীর্ষ সংবাদ মাধ্যম মিলে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রকাশ করেছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং banglanews24.com এই 5টি সংবাদ মাধ্যম যেন সাংবাদিকতার সমস্ত নীতি বিসর্জন দিয়ে একযোগে মাঠে নেমে পড়েছে। একজন সংসদ সদস্য সংসদে কথা বলেছেন, আর এজন্যই পুরো কর্পোরেট গ্রুপ তাদের মিডিয়া অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সেই সংসদ সদস্যের উপরে। এটিকে সাংবাদিকতার একটি নগ্ন রূপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই পুরো মিডিয়া ক্যাম্পেইনের মূল কেন্দ্রবিন্দু বা গ্রাউন্ড জিরো হিসেবে কাজ করেছে দৈনিক কালের কণ্ঠ। 28 জুন সকাল 7টা 4 মিনিটে তাদের ওয়েবসাইটে হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা শিরোনামে প্রথম প্রতিবেদনটি প্রকাশিত হয়। ঠিক 8 মিনিট পর সকাল 7টা 12 মিনিটে এই একই বিষয় নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। পরবর্তী 79 ঘন্টার মধ্যে এই 5টি সংবাদ মাধ্যমে মোট 99টি কন্টেন্টের মধ্যে শুধুমাত্র কালের কণ্ঠে প্রকাশ করা হয়েছে 76টি কন্টেন্ট। এর মধ্যে ছিল 35টি ভিডিও, 31টি সংবাদ প্রতিবেদন এবং 30টি ফটোকার্ড। একটি জাতীয় দৈনিক কিভাবে তার সমস্ত সম্পাদকীয় নীতি ভুলে গিয়ে কেবল মালিক পক্ষের এজেন্ডা বাস্তবায়নের কারখানায় পরিণত হতে পারে, এটি তারই এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। সাধারণ দর্শক হয়তো ভাববেন এতগুলো কন্টেন্ট নিশ্চয়ই আলাদা আলাদা অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে এর ভেতরে, কিন্তু না, 99টি কন্টেন্টের বড় অংশই কোনো স্বতন্ত্র বা নতুন প্রতিবেদন ছিল না। এটি ছিল মূলত একই বিষয়ের উপর ভিন্ন ভিন্ন মোড়কে তৈরি করা সব প্রোপাগান্ডা। বিশ্লেষণে দেখা যায় বসুন্ধরার মিডিয়াগুলো 3টি অত্যন্ত সুনির্দিষ্ট প্যাটার্ন বা ছক অনুসরণ করেছে। প্রথমত, একটি ভিডিও তৈরি করে সেটি একই দিনে ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে প্রকাশ করে কন্টেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
যেমন 28 জুন প্রকাশিত হাসনাত ত্রাণের হিসাব দিতে পারে নাই এই শিরোনামে এবং 30 জুন প্রকাশিত হয় হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিএনপি নেতা। এরকম শীর্ষক ভিডিওগুলো একই সময়ে সব প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া হয় যাতে দর্শকের চোখের সামনে বারবার ভেসে ওঠে হাসনাত একটা অপরাধী। দ্বিতীয়ত, একটি সংবাদ বা কারোর একটি বক্তব্যকে ভেঙে টুকরো টুকরো করে একাধিক ফটোকার্ড তৈরি করা হয়েছে। যেমন মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের টেন্ডার নৈরাজ্য শীর্ষক একটি বিষয় নিয়ে অন্তত 6টি ফটোকার্ড বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তৃতীয় বিষয়টি এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো যে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রথমে কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে, এর কিছুক্ষণ পর হুবহু একই শিরোনাম বা একই তথ্য ব্যবহার করে ডেইলি সান ইংরেজিতে অনুবাদ করেছে। বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ এবং নিউজ 24-এ তা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কালের কণ্ঠ এখানে মূলত ফিডার বা প্রাথমিক উৎস হিসেবে কাজ করেছে এবং বাকিরা অন্ধের মতো সেই মিথ্যা গিলেছে এবং প্রচার করেছে। বসুন্ধরা মিডিয়াগুলো যেসব অভিযোগ এনেছে তার ভিত্তি কতটা মজবুত? দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক বলছে বেশিরভাগ অভিযোগই ছিল অতিরঞ্জিত, খণ্ডিত অথবা সম্পূর্ণ ভিত্তিহীন। যেমন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের বিবৃতি দিয়ে প্রচার করা হয়েছে যে নিজের এলাকায় 700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি করা হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা যায় কুমিল্লার জেলা প্রশাসকের কাছে 57 সেকেন্ডের একটি ফোন আলাপকে এখানে সম্পূর্ণ বিকৃতি করা হয়েছে। দর্শক, আরেকটি বড় অভিযোগ তোলা হয়েছে বন্যার ত্রাণ তহবিল নিয়ে, অথচ এনসিপি বারবার এই বিষয়টি ক্লিয়ার করেছে এবং ইউটিউবে একটি সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও ছেড়েছে। গণমাধ্যম বা সাংবাদিকতার ভাষায় এই ধরনের চর্চাকে বলা হয় শিকারী সাংবাদিকতা বা প্রিডেটরি জার্নালিজম। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ অর্থাৎ পিআইবি প্রকাশনা নিরীক্ষা এর 2025 সালের এপ্রিল থেকে জুন সংখ্যায় গণমাধ্যম বিষয়ক গবেষক অধ্যাপক আল মামুন একটি বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন। সেখানে বলা হয়েছে এ ধরনের সাংবাদিকতার কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু বা টার্গেট বানানো হয়। এরপর বিভিন্ন ক্ষমতা কেন্দ্র এবং স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশে ওই ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি এবং প্রচার করা হয়। এখানে সাংবাদিকতার চিরাচরিত নীতি, নৈতিকতা বা সততা যাচাইয়ের কোনো বালাই থাকে না। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মিথ্যা বয়ান খুব দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরার মালিকানাধীন মিডিয়াগুলোতে চলা এই নেতিবাচক প্রচারণার বিষয়ে অধ্যাপক আল মামুনের কাছে জানতে চাওয়া হলে তিনি দ্য ডিসেন্টকে স্পষ্ট জানিয়েছেন, হ্যাঁ, এটাকে শিকারী সাংবাদিকতা বলা যায়। কয়েকদিনের মধ্যে একজন ব্যক্তিকে লক্ষ্য করে এতগুলো কন্টেন্ট প্রকাশ করা অবশ্যই শিকারী সাংবাদিকতার মধ্যেই পড়ে। দর্শক, এখানে হাসনাত আব্দুল্লাহর যে বড় লাভটি হয়েছে তা হলো বসুন্ধরার মিডিয়াগুলো নিজেরাই নিজেদের মুখোশকে টেনে ছিঁচড়ে বের করে ফেলেছে, আর বাংলাদেশের মানুষ তাদেরকে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে কারা বসুন্ধরার মিডিয়া। দর্শক, কর্পোরেট ক্ষমতা এবং মিডিয়ার এই অশুভ আতাত আজ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। সংসদে দাঁড়িয়ে যে দাবিটি তোলা হয়েছিল বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো নিজেদের অতি উৎসাহে ঠিক সেই দাবিটিকেই আজ জাতির সামনে শতভাগ সত্য প্রমাণ দিল। তারা প্রমাণ করে দিল যে দেশের একটি কর্পোরেট গ্রুপ যখন মিডিয়া হাউস কেনে তখন তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কেনে না, তারা কেনে নিজেদের দুর্নীতি ঢাকার ঢাল হিসেবে এবং বিরোধীদের ঘায়েল করার অস্ত্র হিসেবে। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই চাল এবং বসুন্ধরা মিডিয়ার এই প্রোপাগান্ডা পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের এই মিডিয়াগুলোর বেহাল দশাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা পুরো আজকে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে পুরো কালের কণ্ঠ এক ঘন্টা 8টা নিউজ বানাইছেন। এটা বালের কণ্ঠ, এটা বলা যাবে না। এগুলো হলো মানে কখন কি নিউজ করে কন্ট্রোল করা সো টাফ।